শুভরাত্রি প্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি জয় মামুন। আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য তিনজন অতিথি আছেন আমার সঙ্গে। আমার বাঁয়ে আছেন অসীম কুমার উকিল, তিনি সম্মানিত সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক। মাঝখানে আছেন সোহরাব হাসান, লেখক এবং কবি, সাংবাদিক। আছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ এবং আমন্ত্রণ। আমরা আলোচনা শুরুর আগে একটু আজকের শিরোনাম দেখে আসতে চাই। সংবাদ শিরোনাম। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলার মাথায় রাজমুকুট, জাঁকজমক অভিষেকে শতাধিক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। সফল অর্থনৈতিক নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুপ্রেরণা, বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। লন্ডনের কমনওয়েলথ সচিবালয়ে দ্বিপাক্ষিক সভা। মানবাধিকার লঙ্ঘনকারী সংগঠন হিসেবে জামায়াতের বিচারে শিগগিরই আইন সংশোধন, জানালেন আইনমন্ত্রী। রাজনৈতিক রূপরেখা তৈরির নামে নতুন চক্রান্ত বিএনপির, অভিযোগ ওবায়দুল কাদেরের। গণ আন্দোলনেই সরকার পতন, বললেন খন্দকার মোশাররফ। এবং 700 শিশু অপহরণে জড়িত চক্রের 3 সদস্য গ্রেপ্তার, টার্গেট 8 থেকে 10 বছর বয়সীরা। সৌরভ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। একজন সাংবাদিক হিসেবে কেন আজকে এই একবিংশ শতাব্দীতেও রাজা হিসেবে চার্লসের অভিষেক বিশ্বজুড়ে এত বড় খবর এবং বাংলাদেশের আমাদের সরকার প্রধান সহ পৃথিবীর দেশের বোধহয় সরকার প্রধানরা সেখানে সমবেত হয়েছেন, কেন এই ইভেন্টটা এত গুরুত্বপূর্ণ? না, এটা যদি বলেন প্রথা, ব্রিটিশ রাজতন্ত্র চলে আসছে এবং সেখানে এখন তো তাদের নির্বাহী ক্ষমতা নেই, আলংকারিক এটি। এবং ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে যে সব দেশগুলো ছিল যারা কমনওয়েলথভুক্ত, তাদেরই মূলত কমনওয়েলথ একটি সংগঠন এবং তাদের যারা উপনিবেশ ছিল তাদের মধ্যে এক ধরনের ব্রিটিশ রাজের প্রতি সমীহ বলি বা শ্রদ্ধা বলি বা এক ধরনের সম্পর্ক, মানে রাষ্ট্রীয় সম্পর্কের বাইরেও এক ধরনের সম্পর্ক। এবং এর আগে যিনি রানী এলিজাবেথ, তিনি দীর্ঘদিন, মানে 50 বছরেরও বেশি তিনি সিংহাসনে ছিলেন। এটি আমি মনে করি যে এটি মানে এর কোনো মানে আনুষ্ঠানিক সম্পর্ক না, এর মধ্যেই, এই আনুষ্ঠানিকতার মধ্যেই এক ধরনের কি বলে দেশে দেশে বা এই দেশগুলোর রাষ্ট্র সরকার প্রধান গিয়েছে, তাদের মধ্যে একটা ধরনের ওই আনুষ্ঠানিকতার বাইরেও তো একটা যোগাযোগ তৈরি হয়েছে। যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে, তো এটি রাষ্ট্রীয় সফরেই সাধারণত হয়। কিন্তু ব্রিটেনে যেহেতু এটা তাদের রাজার অভিষেক, আর সেটা একটা উপলক্ষ, এরকম অন্য দেশের নেতারাও এই বৈঠকের সুযোগ পেয়েছেন বা বৈঠক করেছেন। তো এইটার আমি মনে করি যে এর রাজনৈতিক তাৎপর্যের চেয়ে একটা মানে কি বলে প্রথাগত সেরিমোনিয়াল একটা আনুষ্ঠানিকতার মধ্যেই। তবে এর মধ্যে, এই আনুষ্ঠানিকতার মধ্যে একটা নেতিবাচক কিছু না, যেমন আমরা একসময় তাদের প্রজা ছিলাম সেই হিসাবে নয়। মানে ব্রিটেন একটা স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশও একটা স্বাধীন রাষ্ট্র, এবং অন্য যে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছে তারাও ব্রিটেন স্বাধীন রাষ্ট্র। মানে এটা তো অবশ্য একটু জটিল বিষয়। ব্রিটেন কার সঙ্গে যুদ্ধ করে কিভাবে স্বাধীন হলো? না, ব্রিটেন স্বাধীন ছিল, মানে জন্ম থেকে অন্যকে দখল করেছিল, সেই দখল মুক্ত করেছি আমরা। হ্যাঁ, তো এরকম আরো দেশ আছে। এমনকি তো দেখলাম যে এর মধ্যে একটা মনস্তত্ত্ব কাজ করে। কানাডায় তো ভোট হয়েছিল কোন রাজ্যে যে তারা ব্রিটিশদের অধীনে থাকবে কি থাকবে। অস্ট্রেলিয়াতে তো হয়েছে, অস্ট্রেলিয়া ভোট হয়েছে এবং তারা পক্ষে ভোট দিয়েছে, এবং যদিও খুব মার্জিনাল ভোট, মানে খুবই কম ভোটের ব্যবধানে জয়ী হয়েছে, কিন্তু তারপরে তো একটা বিরাট অংশ, যদি একটা বিরাট অংশ। তো এটি এক ধরনের কি বলে মানে ওই যে সেরিমোনিয়াল, ওইটাই হচ্ছে মূল কথা। আহমেদ আজম খান, আপনি যদি যোগ করেন, আমি একটু বলতে চাই এখানে, মানে একটা ছোট করে মন্তব্য। সেটি হচ্ছে যে যুক্তরাজ্যের নাম আমরা বলি ইউনাইটেড কিংডম, তো কিংডম তো আসলে শুধুমাত্র ওই
বাকিংহাম প্যালেসের বাইরে ইংল্যান্ডে কোথাও কিংডম নাই। তাহলে মানে এটা তো কমপ্লিটলি গণতান্ত্রিক দেশ, কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে স্থানীয় সরকার সবই নির্বাচিত, মানে জনগণের ভোটে নির্বাচিত। তাহলে কিংডম কেন? মানে আমার কাছে ঠিক বোধগম্য হয় না আর কি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সম্মানিত আলোচক দয়কে ধন্যবাদ, স্বাগতম সম্মানিত দর্শক। আমার কাছে মনে হয় যে এটা একটা বিরল সম্মানই শুধু নয়, এখানে একটা রাজনৈতিক গুরুত্ব আছে। এই কিংডমের সারা বিশ্বব্যাপী রাজনৈতিক গুরুত্ব আছে। আপনি দেখবেন যে এই কমনওয়েলথভুক্ত দেশগুলোতে যে কোনো সংকটে রানী এলিজাবেথ, দ্বিতীয় রানী এলিজাবেথ যিনি আজকে নেই, তার কিন্তু ভূমিকাও আমরা দেখেছি। সবচেয়ে বড় ভূমিকাটা দেখেছি যখন স্কটল্যান্ড এই মূল মানে ব্রিটেন থেকে বেরিয়ে যেতে চেয়েছিল, একটা গণভোটও হয়েছিল। সেই গণভোটের আগে দেখেছি যে ব্রিটেনের রানী যখন একটা বক্তব্য রেখেছিলেন যে আপনারা ভোট দিয়ে আপনারা যদি স্বাধীন হয়ে যান তাতে আমার কোনো মন্তব্য নেই, তবে আমার একটা মন্তব্য হলো আপনারা একটু বিবেচনায় নেবেন যে স্কটল্যান্ড যদি স্বাধীন হয়ে যান এই ব্রিটেন থেকে কতটা মঙ্গলজনক হবে না, ব্রিটেনের সাথে একীভূত থাকলে বিশ্ব দরবারে আপনাদের গুরুত্ব এবং সম্মানটা বেশি থাকবে। এই বিষয়গুলো চুলচেরা বিশ্লেষণ করে ভোটটা দিলে বোধহয় ভালো হবে। এর বাইরে আমার কারুকে হ্যাঁ বা না বলার কিছু নেই। এই কথাটা এতটাই স্কটল্যান্ডবাসী চিন্তা করেছিলেন এবং পরে কিন্তু তারা ভোটটা দিয়েছিলেন ব্রিটেনে থাকবার জন্য। হ্যাঁ হ্যাঁ, তারা কিন্তু আলাদা হয়নি। তো আমি সময় সময়ে দেখেছি যে এই রাজতন্ত্র দেশের রাজনীতিতে ব্রিটেনে এবং সারা বিশ্বেই রাজনৈতিক গুরুত্ব এর আছে বলে আমি মনে করি। যেটা সোহরাব ভাই বললেন খুব চমৎকার যে অলংকারিক তো বটেই, কিন্তু রাজনৈতিক গুরুত্ব মাঝে মাঝেই দেখা যায়। এবং ব্রিটেন যে এইরকম একটি গণতান্ত্রিক দেশ, সেই শাসকেরাও এই রাজতন্ত্রকে সাংঘাতিকভাবে সমীহ করে চলেন, এটা কিন্তু দেখেছি, এটা লক্ষ্য করেছি। অনেক ধন্যবাদ। অসীম কুমার উকিল, আপনি একজন সংসদ সদস্য বা বাংলাদেশ সরকারের একজন অংশ হিসেবে আপনি কি মনে করেন যে বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের এক ধরনের ব্রিটেন সরকারের একটা আলাদা সম্পর্ক আছে অন্য সকল দেশ, এবং ব্রিটেন সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বড় ডেভেলপমেন্ট পার্টনার, সবচেয়ে বেশি বিনিয়োগ করে থাকে বাংলাদেশের উন্নয়নের জন্য। সেখানে রাজতন্ত্র বা রাজ পরিবারের ভূমিকা আসলে কতটুকু? আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের গতানুগতিক দৈনন্দিন রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে আজকের এই বিষয়টি নিঃসন্দেহে একটু আলাদা, তবে গুরুত্বপূর্ণ এবং ভালো লাগার মতো জিনিস। মানে আলোচনা যখন করছি তখন মনে হচ্ছিল, আমরা ছোট সময় শুনেছি যে ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য অস্তমে যায় না, বলা হতো এক সময় না। আবার আজকে যখন আলাপ করছি তখন এটা একটা গানের লাইন মনে করি আর কি, যে মনে পড়ে যায় আমরা বাঙালি ছিলাম রে, মানে একদা আমরা বাঙালি ছিলাম রে। হ্যাঁ, তো একদা আমরা ব্রিটিশের অন্তর্ভুক্ত ছিলাম রে, এটা আর কি। তবে এই জিনিসটা যেটা যে আলংকারিক, নিঃসন্দেহে মানে আপনার রাষ্ট্রবিজ্ঞানের ভাষা এটাকে কিভাবে চিহ্নিত করেছে বা করবে সে আলোচনা আমি যাব না, কিন্তু বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির এবারের বিদায় অনুষ্ঠানটা, যেটা আমরা সবাই প্রথমবারের মতো দেখলাম, জানলাম, বুঝলাম, এটার প্রথম কথা হলো যে এই জিনিসটা আমাদের ধারণার মধ্যে ছিল না, এটা কত সুন্দর হতে পারে, কত মানে বর্ণাঢ্য হতে পারে, অনুকরণীয় হতে পারে, উৎসাহের জায়গা হতে পারে, সেটা এই প্রথম জানলাম। এটা বাংলাদেশে আমরা সুযোগই দেই নাই রাষ্ট্রপতিদের। আমি সে আলোচনাটা যাচ্ছে না, কিন্তু 50 বছর পরে এরকম একটা জানলাম। তো এই অনুষ্ঠানটার পরে আমরা মনে করেছিলাম যে এরকম এটা আমাদের সামগ্রিক পরিস্থিতি উন্নতির যে হয়েছে, এটা একটা লক্ষণ। তো আজকেও এই ব্রিটিশের এই অনুষ্ঠানটা দেখে ভাবছিলাম যে এইরকম ব্রিটিশের রাজনীতিতে, সরকারি নীতিতে দেশের অনেক এরকম গুরুত্বপূর্ণ বিষয় আছে যা পৃথিবীর দেশে দেশে সমাদৃত, প্রশংসিত, আবার সমালোচিতও বটে কিছু কিছু ক্ষেত্রে। আমরাও মানে ব্রিটিশকে গিয়ে আমাদের ভাবনার আরও একটি জায়গা আছে যে আমাদের দেশে প্রচুর মানুষ লন্ডনে আছে,
এবং বিশেষ করে সিলেটি মানুষজন আর কি ইউকে বিভিন্ন জায়গায়, হ্যাঁ হ্যাঁ রাস্তাটা লন্ডনটা স্পেশাল আর কি, হাঁটলে রাস্তা দেবে শোনা যায় যে কিরে বা কই যাবে না, ইস্ট লন্ডনে বিশেষ করে। হ্যাঁ হোটেলে ঢুকলে তো কথাই নাই আর কি। আমাদের অর্থনীতির সাথে, অগ্রগতির সাথে, উন্নতির সাথে, রাজনৈতিক কালচারের সাথে একটা সম্পৃক্ততা আছে। সেখানে এটি আলংকারিক হলেও, সেরিমোনিয়াল হলেও এটা বেশ উৎসাহ দেওয়ার মতো, উদ্দীপনা দেওয়ার মতো, ভালো লাগার বিষয়। এটার মধ্যে আমি কোনো অর্থে খারাপ কোনো কিছু দেখি না বা দেখতে চাইও না। আমি মনে করি যে ব্রিটিশ সাম্রাজ্য, ব্রিটিশ পলিটিক্স, ব্রিটিশ পার্লামেন্টারি পলিটিক্স, এই সব কিছুই সারা দেশের অনুকরণে। ইভেন দো যে ক্রিকেট খেলার IPL চলতেছে, তখন ভাবি যে ক্রিকেটের যে ইতিহাসটা লন্ডন ক্রিকেটে, মেলবোর্ন ক্রিকেট ক্লাব, MCC ক্রিকেট ক্লাব, তাদের মাঠ, তাদের বল স্পেশাল, তাদের টিভি চ্যানেল আলাদা, লর্ডস না, ওরা ওইখানে না খেললে কোনো ক্রিকেট খেলোয়াড় নিজেকে বলতে পারে না যে আমি জাতে উঠেছি আর কি। বিষয়গুলি এরকম না, এরকম প্রতিটি ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে স্পেশালি কিছু লেখাপড়া তো আছেই, ব্যারিস্টারি। না আগে তো এই দেশ থেকে কেউ যদি বিলেতে পড়াশোনা করতে যেত, বাপরে বাপ, এটা বিরাট ঘটনা, ডাক্তারি পড়তে বা আইন পড়তে আপনাদের পেশায়। শুধু এটি মনে না করিয়ে দেওয়া হয় যে আমরা তোমাদের একসময় শাসন করতাম, না, সেটা হচ্ছে পীড়া। আমি তো সেটাই বলতেছিলাম যে আমরা একসময় ছিলাম, এটা মনে পড়তেছে আর কি। কিন্তু তারা আবার বারবার মনে না করিয়ে দেয় না। এখন এইখানে কিন্তু একটা ব্যাপার আছে সোহরাব ভাই, সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র একসময় ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল। এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের মনে করে দেওয়ার সাহসই নাই, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সেই জায়গা অর্জন করেছে। আপনি অর্জন করেন, আপনাকেও মনে করা দিতে পারবে না, কিন্তু আপনি যদি নিজেই গিয়া হুজুর হুজুর করেন তাহলে তো মনে করা দিবেই। পরিস্থিতির উন্নতি হচ্ছে, সবকিছু মিলে ভালো থাকার মতো জায়গায় আছি। আর ব্রিটিশ শাসন, ব্রিটিশ কর্তৃত্ব, ব্রিটিশ কলোনি, এগুলোর একটা আলোচনা বা সমালোচনা থাকবে, রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে, রাষ্ট্রবিজ্ঞানে, রাজনীতি বিজ্ঞানে একটু থাকবে। বাট এটা খুব ভালো লাগার জিনিস, আমি যেটা বলতে চাই। এ পর্যায়ে দেশের আলোচনায় ফিরতে চাই। এই মুহূর্তে আমার সামনে দৈনিক প্রথম আলো দেখতে পাচ্ছি। এখানকার একদম সর্বশেষ শিরোনাম হচ্ছে গণতন্ত্র মঞ্চে ভাঙন, গণ অধিকার পরিষদ বেরিয়ে গেল। আহমেদ আজম খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। গণ অধিকার পরিষদ বেরিয়ে গেল গণতন্ত্র মঞ্চ থেকে, এবং গণতন্ত্র মঞ্চ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী একটি প্ল্যাটফর্ম, যারা সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করবে বলে এই প্ল্যাটফর্মটি গঠিত হয়েছিল বা হয়েছে, যেভাবেই বলি। মূলত সরকারের বিরুদ্ধে বলতে নিরপেক্ষ সরকারের অধীনে, তত্ত্বাবধায়ক সরকার বা যেভাবেই বলি না কেন, এই সরকারের বাইরে অন্য সরকারের অধীনে নির্বাচনের দাবিতে। তো এরকম একটি খবরের ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? না, এখানে আপনি যেটা বলছেন যে বিএনপির একটি সহযোগী প্ল্যাটফর্ম, না, সকল প্ল্যাটফর্মই আলাদা আলাদা যুগপৎ আন্দোলনের জন্য। তারা কয়েকটি দল মিলে গণতন্ত্র মঞ্চ করেছিলেন, গণ অধিকার পরিষদ যদি সেখান থেকে বেরিয়ে আসে, দল সম্ভবত তারা আলাদা করে আবার ওই যুগপৎ আন্দোলনেই থাকবে, আলাদা করে থাকবে। তারা তো আর বেরিয়ে এসে সরকারের সাথে যোগ দেয়নি। তারা মনে করেছে যে, এর আগেও এরকম বেশ কয়েকটা বক্তব্য শুনেছি যে গণতন্ত্র মঞ্চের সাথে তাদের এটা হচ্ছে না, সমঝোতাটা হচ্ছে না। তারা আলাদা করে ওই যুগপৎ আন্দোলনে শরিক হবে সকল দল। বিএনপিও যেভাবে শরিক হচ্ছে, তারাও সকলের শরিক হবে। এখানে লিয়াজু কমিটি সকলের সাথেই কাজ করবে, এবং যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামে গণ অধিকার পরিষদও থাকবে, গণতন্ত্র মঞ্চের যে বাকি দলগুলো তারাও থাকবে, অন্যান্য যে দলগুলো আলাদাভাবে যুগপৎ আন্দোলনের শরিক হচ্ছে তারাও থাকবে। এখানে গণতন্ত্র মঞ্চ থেকে তারা বেরিয়ে গেলে এই যে বিএনপির সাথে কোনো দূরত্ব বাড়ছে, সেটা তারা বলেছে। বিএনপির এই নিউজে বলা হয়েছে যে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে থাকছে গণ অধিকার পরিষদ। যুগপৎ আন্দোলনের কর্মসূচি দলটি অন্যান্য দলের সঙ্গে সমন্বয় করে কোনো জোটের বাইরে থেকেই এককভাবে পালন করবে। এই তো মানে পরিষ্কার, তারা গণতন্ত্র মঞ্চের ভিতরে থাকবে না, কিন্তু এর বাইরে থেকে তারা সরকার বিরোধী অবস্থান করবে বিএনপির নেতৃত্বে। চমৎকার বলেছেন। আমরা তো কোনো জোটে নেই, আমরা সকলকে বলেছি যার যার মতো আপনারা যুগপৎ আন্দোলন করুন, এবং যে সমস্ত রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনে শরিক হবে, সকল রাজনৈতিক দল যখন একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে যদি আমরা সরকার গঠন করি, তাহলে আন্দোলনরত
সকল রাজনৈতিক দলকে নিয়েই আমরা জাতীয় সরকার গঠন করব, অর্থাৎ সকল রাজনৈতিক দলেরই সেই সরকারে অংশগ্রহণ থাকবে। অতএব সেখানে গণ অধিকার পরিষদও থাকবে। এখন গণ অধিকার পরিষদের সাথে গণতন্ত্র মঞ্চের দূরত্ব বাড়তে পারে, কিন্তু এর জন্য আন্দোলনে তার জন্যে কোনো ইফেক্ট করবে না এবং সকলেই আন্দোলনে থাকবে। এর জন্যে ইয়ের কোনো কারণ নেই যে আন্দোলনে কোনো ছেদ পড়বে, আন্দোলনে কোনো ভাটা পড়বে, এটার কিছু নেই। আমাদের মূল জিনিস যেটা, সেটা হলো যে আমরা সকল রাজনৈতিক দলকে নিয়েই এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, মানবাধিকার, ভোটের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনটা সফল করতে চাই। আমাদের কিন্তু এখানে একটাই কথা, যে আমরা একটি স্বচ্ছ নির্বাচন চাই এবং সেই স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করতে চাই এবং তারপরে আমরা এই রাষ্ট্রটাকে মেরামত করতে চাই। সেই 27 দফা কর্মসূচিও আমরা দিয়েছি, যাতে করে আগামী দিনে মানবাধিকার, গণতন্ত্র, ভোটের অধিকার শুধু নয়, তার সাথে বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আমরা শক্তিশালী করতে চাই, যা এই মুহূর্তে খুব ভঙ্গুর অবস্থায় আছে। আপনি নির্বাচন কমিশন বলুন, আপনি দুর্নীতি দমন কমিশন, সেই আলোচনায় আমরা যাব, অন্য কিছুই প্রাতিষ্ঠানিক আলোচনা। আমরা একটু গণতন্ত্র মঞ্চের আলোচনাটা শেষ করতে চাই। অসীম কুমার উকিল, গণতন্ত্র মঞ্চ থেকে গণ অধিকার পরিষদ বের হয়ে যাচ্ছে, এই খবরটি আমি জানি না আপনার জন্য বা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, কিন্তু গণ অধিকার পরিষদ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ছাত্র সংসদের সাবেক ভিপি নূর এবং সাবেক অর্থমন্ত্রী আমাদের শাহ এস এম কিবরিয়া, তার ছেলে রেজা কিবরিয়ার নেতৃত্বে দল। সেই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। আসলে মানে যে প্রশ্নটা করেছে নাকি, এর উপর আলোচনাটা অনেক বড়, তবে মানে সব আলোচনা তো করা যাবে না। সারাংশ ছোট করে বললে, নির্বাচনকে ঘিরেই আসলে সমস্ত মেরুকরণগুলি হচ্ছে এবং সেটাই স্বাভাবিক, অপ্রত্যাশিত কিছু না। মেরুকরণগুলি কোনো জায়গায় জোট হচ্ছে, কোনো জায়গায় জোট ভাঙছে। আগে বাংলাদেশের রাজনীতির এই প্রেক্ষাপটগুলি খুব মানে গভীরভাবে বিশ্লেষণ করে দেখা যায় যে এই কলকাঠিগুলি নাড়া হয় কোনো না কোনো জায়গা থেকে, দেশেও এটা নাড়া হয়, বিদেশ থেকেও এগুলি নাড়া হয়, এবং যতটা ভালো করার জন্য নাড়া হয় তার চেয়ে অনেক বেশি খারাপ করার জন্য এই বিষয়গুলি করানো হয়। এই জোটগুলি কোনো আদর্শিক জোট নয়, ফলে এরা ঐক্যবদ্ধ হয় নির্বাচনের আসন ভাগাভাগিটাকে সামনে রেখে। ভাঙাচোরাটা হয় দর কষাকষিতে যখন মিল না পড়ে। বিষয়গুলো খুব এই জায়গাতে আছে। এবং এই যে বললে নাকি যে ডাকসুর সাবেক ভিপি নুরু কিংবা এই রাজা কিবরিয়া, এরা নিঃসন্দেহে রাজা কিবরিয়ার ছেলে আন্তর্জাতিকভাবে একজন পরিচিত মানুষ, সমাদৃত মানুষ, প্রশংসিত মানুষ, শক্ত যোগাযোগও আছে। সেই যোগাযোগের মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতিতে তারা নতুন করে কোনো মেরুকরণের চেষ্টা থেকেই একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিল। আমার কাছে মনে হয়েছে যে প্রজেক্টের কাজ শেষ হয়ে গেছে, তলবে তবলা গোটায় ফেলতেছে, নতুন কোনো প্রজেক্ট নির্বাচনকে ঘিরে হ্যাঁ একেবারে স্টেপ। নাহলে এগুলোর কোনো কারণ নাই। আপনি বলতেছেন ডাকসু বিভিন্নরূপ, ডাকসুর ইতিহাসে আমার দৃষ্টিতে সবচেয়ে ডাক সাইটে বিপি হলো জনাব মাহমুদুর রহমান মান্না, মানে ওয়ান অফ দা তোফাল আহমেদ। এখন পর্যন্ত যত মানে বাংলাদেশ কথা বলছেন, বাংলাদেশ আমলটাতেই কথাটা বলছি আর কি। পরপর দুইবার কিন্তু হয়েছিল উনি, মান্না ভাই। হ্যাঁ, মান্না ভাই পরপর দুইবার ভিপি হয়েছে। অনলবর্ষী বক্তা, তার বক্তৃতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় যখন দিত, তখন ছাত্র, শিক্ষক, কর্মচারী সকলে মিলে তার বক্তৃতাগুলি শুনত। মানে একটা চুম্বকী শক্তি ছিল। ধরেন আমিও ডাকসুতে ইলেকশন করছি, আমাদের প্রজেকশন মিটিং হচ্ছে, শুনছি যে পাশে ওই জায়গাতে মান্নাবাদের একটা প্রজেকশন মিটিং আছে। আমি আমার প্রজেকশন মিটিংয়ের কাজটা সেরে কোনো মতো দৌড় দিতাম সেখানে, যে কি বলে শোনার জন্য। এগুলি ছিল মানে একটা ক্যারিসমেটিক লিডারশিপ ছিল। আওয়ামী লীগের অর্গানাইজিং সেক্রেটারি সিএমপি ইলেকশন করছে, আবার বেরিয়ে আসছে, নতুন দল গঠন করছে, চলছে এখন। কিন্তু গণতান্ত্রিক আন্দোলনে তার কন্ট্রিবিউশন কতটুকু, এই হিসাবটা করতে গেলে অনেক বড় হিসাব করতে হবে, অনেক মানে কথা এসে যাবে আর কি। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের দিয়ে এসে তার কন্ট্রিবিউশন কতটুকু, সেটা যদি যাই।
আবার মানে তার গ্রহণযোগ্যতা কতটুকু, তার ফলোয়ার্স কতগুলি, যারা তাকে ভোট দিয়েছে তার কত পার্সেন্ট এখন তার সাথে আছে, ডাকসুতে যারা তাকে ভোট দিয়েছিল, এটা সেই তুলনায় তো ধরেন এরা শিশু, এই শিশু ভিপি মানে নূর, হ্যাঁ। নুরুল একদম শিশু ভিপি, উইথ ডিউ রেসপেক্ট টু ডাকসু ভিপি আমি বলছি আর কি। হ্যাঁ, এই জায়গাগুলো অতিক্রম করে ডাকসুর সর্বশেষ আমাদের সময়কালের ভিপি ছিল আমানুল্লাহ আমান আর কি। তাদেরও যে আমান খোকনের যে ক্রেডিবিলিটি ছিল বা আজকের রাজনীতি তাদের যে পজিশন, সেটার লোকে বিচার করলে এখনও নুরুরা শিশু রয়ে গেছে আর কি। রাজা কিবরিয়া নিঃসন্দেহে অনেক বড় ডাকসাইটে অর্থনীতিবিদ না, পণ্ডিত ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, এই বিষয়গুলি দেখেন। কিন্তু পণ্ডিত মাত্রই যে জনগণের ভাষাটা বুঝবে, এটা বরঞ্চ উল্টোটা হয়। পণ্ডিত ব্যক্তিবর্গের অধিকাংশই জনবিচ্ছিন্ন হয়ে যায়, গ্রামের মানুষের ভাষা। বাংলাদেশের রাজনীতি এরকম অনেক বড় বড় পণ্ডিত ডাক আছে। সেটে লোক জানাকি আছে, বলে যে ওনার মাথাটা কেমন, কত বই আছে, একটা জাহাজে যত বই আছে তত বই তার মাথার মধ্যে থাকে, এত বড় ডক্টরেট। গ্রামের মানুষের আলোচনার বিষয়গুলো এরকম। কিন্তু তারা আসলে জনগণের নার্ভটা বোঝে না, মানুষকে বলতে চায়, মানুষের ভাষাটা বোঝে না। বলে আমরা খুব ভালো বুঝি তারা, কিন্তু ওদের তুলনায় হয়তো আমরা ভালো বুঝি, মানুষকে যে জন্য ধরে রাখতে পেরেছি। আমি সে জায়গায় দাঁড়িয়ে বলছি যে এই ভাঙ্গন, এই চলে যাওয়া, এটা এই 10 বছরের জন্য সুখবর, বিএনপির জন্য দোষ, সমাজ, এগুলো কোনো কিছুই না আর কি। এগুলি আসলে একটা ষড়যন্ত্র পার্ট হিসেবে এসেছিল, ওরা একটা পজিশন নিয়েছে, আবার সময় মতো মাথা সামনে বাইর করবে। এটি অ্যালার্মিং বিষয়। এই ব্যাপারে সকলেই রাজনীতি সচেতন, দেশপ্রেমিক প্রতিটি মানুষকেই এই ব্যাপারে সচেতন থাকা দরকার বলে আমি মনে করি। আর এই যে সৃজনের বার্ড আমি বলতে চাই না, না, কিন্তু বিষয়গুলো এরকমই। এরা একটা প্রজেক্ট নিয়ে আসে, প্রজেক্ট বাস্তবায়ন হোক বা না হোক একটা সময় পরে তারা চলে যায় আর কি। সেই প্রজেক্ট ওরিয়েন্টেড পলিটিশিয়ানদের ব্যাপারে দেশের সর্বস্তরের মানুষ দলবদ্ধ বিশেষে আরও বেশি সতর্ক পদক্ষেপ নেওয়া দরকার বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। সোহরাব হাসান, রাজনীতির আলোচনা শুরু হয়েছে, মানে আমরা শুরু করছি বাংলাদেশের রাজনীতির নির্বাচনের কথা যদি বলি, আমরা যতটুকু জানি যে এবছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে, এবছরের অর্ধেক সময় কিন্তু মোটামুটি দেখতে দেখতে চলে যাচ্ছে, এখন মে মাস চলছে। সেই হিসেবে রাজনীতির নতুন কি মেরুকরণ আপনি দেখতে পাচ্ছেন? বা মানে রাজনীতিটা আছে কিনা? হ্যাঁ, আমাদের বন্ধু অসীম কুমার উকিল, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক, জাতীয় সংসদের সদস্য, খুবই গুরুত্বপূর্ণ নেতা দলের। এপাশে বিএনপির ভাইস প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান, তিনিও গুরুত্বপূর্ণ নেতা। কিন্তু রাজনীতিটা আমরা তো তাদের কাছেই জানতে চাইবো, রাজনীতিটা কোথায়? একটা নির্বাচন হবে, যেহেতু 5 বছর পর পর হয়, নির্বাচনটা কেমন হবে, কিভাবে হবে, সেটা নিয়ে কিন্তু এখনো আপনি যে বলছেন যে নির্বাচন এসে গেছে দ্বারে, তো নির্বাচনটা কিভাবে হবে সেটা কিন্তু আমরা, এটা অংশগ্রহণমূলক হবে না 2018-14 মতো হবে, না 2008-এর মতো হবে, সেই ব্যাপারে কিন্তু এখনো কোনো প্রতিচ্ছবি ভাসে না। বন্ধু অসীম কুমার উকিল বলছে সেটা কিন্তু খুবই একটু উদ্বেগজনকই। তিনি এই গণতন্ত্র মঞ্চের সম্পর্কে যেটা বললেন, আমাদের এটা একসঙ্গে এক নীতি পথ, নীতি আদর্শ বা একটা লক্ষ্য নিয়ে একটা জোট করে, আবার মতবিরোধ থাকলে ভেঙেও যেতে পারে, এমনকি নেতৃত্বের কোন্দলের কারণেও যেতে পারে। আওয়ামী লীগ এবং বাকশাল যখন আলাদা দল হলো, খুব কি পার্থক্য ছিল তাদের নীতি আদর্শে? যে কোনো নেতৃত্বের দ্বন্দ্বের কারণেই এটা হয়েছে। বিএনপি কতবার ভাগ হয়েছে, কি তাদের জাতীয় পার্টি সবচেয়ে বেশি, এবং সবাই কিন্তু 19 দফা, এবং এরশাদের যতগুলো জাতীয় পার্টি হয়েছে সবাই কিন্তু 18 দফা। 18 দফা। একটাকে আগের নেতাকে মাইরে ফেলাইছে, একটা দফা কমে গেছে, 19 থেকে 18 হয়েছে। তো যে বিষয়টা হচ্ছে, কিন্তু বন্ধু অসীম কুমার উকিল যেটা বললেন সেটা ভয়ের কারণ, যেটা কোনো প্রজেক্টের অংশ। এখন বাংলাদেশের রাজনীতিতে এই প্রজেক্টগুলো কারা করেন সেটা কিন্তু মানে এটা যদি সত্যি হয়, নিশ্চয়ই এটা আমার বন্ধু অসীম কুমার উকিলও জানেন, আহমদ আজমও জানেন, আপনিও জানেন। তো সুতরাং এটা কিন্তু ভয়ের। রাজনীতি মাঠে যে বেশি লোক সমাগম করতে পারবে, ভোট কেন্দ্রে যে বেশি লোক আনতে পারবে, তারা জয়ী হবে, যে কম আনতে পারবে এই হবে। কিন্তু এই যে প্রজেক্টের অংশ হয় এবং নির্বাচনকে সামনে রেখে, তাতে কিন্তু খুব এটা বিপজ্জনক দেখি, যে তাহলে কে কারা করছে, বিদেশি শক্তি না দেশি শক্তি, দেশি কারা করছে, বিদেশি মিলিত শক্তি হতে পারে। সুতরাং এটা কারা?
আমরা তো অতীতের যদি দেখি স্বাধীনতার পরে যে রাজনীতির গতি প্রকৃতি বিভিন্ন সময়, এমনকি আওয়ামী লীগ যে ভাগ হলো 83 সালে, সেটা নিয়েও তো নানা রকম, যে 83 সালে যদি আওয়ামী লীগ বিভক্ত না হতো 91-এর ফলাফল, 86-এর ফলাফল 86 না 86-এর ফলাফল হতো না, কারণ আওয়ামী লীগ ভোট হতেই দেয় নাই, দ্যাট ইজ ডিফারেন্ট। ভোট হতে দেয়নি বা হওয়ার কোনো কারণ নাই, উঠেছিল এরশাদ শাসিত একটা ব্যবস্থা, একটা সংসদ। আমরা নিজেরা মানে দেখছি ভোট কেন্দ্রের মধ্যে বোমা মেরে কিভাবে ব্যালট বাক্স নিয়ে চলে গেছে, এটা তো আওয়ামী লীগ রাজনৈতিক যতগুলো ভুল করেছে তার মধ্যে অন্যতম প্রধান ভুল হচ্ছে 86 নির্বাচনে যাওয়া। কারণ ওই নির্বাচনে যদি আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতাও পেত, তাহলে কি সরকার এরশাদের পতন ঘটাতে পারতো? কারণ এরশাদ পরদিন সংসদ ভেঙে দিত এবং পরবর্তীকালে দিয়েছে। সুতরাং আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু হচ্ছে যে এটি যদি হতে পারে, এর আগেও কিন্তু এই গণতন্ত্র মঞ্চের 7 দল এবং 7 দলের আমি যতটা গণমাধ্যমে দেখি বা ওদের সভা সমাবেশে, কর্মীর সংখ্যা যদি বলেন, সমর্থক এর মধ্যে গণ অধিকার পরিষদেরই বেশি, সেটা ছাত্রদের মধ্যে বা যুবকদের মধ্যে, এবং ঢাকার বাইরেও। অন্যদের কিন্তু দল নেতা প্রধান দল, আসম আব্দুর রব, এমনকি এই আরেকজন ছিলেন যিনি সবাইকে হয়তো তার অভিভাবকত্ব দিয়ে তার প্রজ্ঞা দিয়ে এক রাখার চেষ্টা করেছেন, সেটা ছিলেন এই জাফরুল্লাহ চৌধুরী। তিনি নেই, এটাও একটা হতে পারে যে তার যেমন ছায়াটা নেই, আর এটাও একটা বিরোধের কারণ হতে পারে। এটা হচ্ছে স্বাভাবিক, সাধারণ চোখে দেখি। কিন্তু অসীম কুমার উকিল যেটা বললেন যে এর পিছনে অন্য কিছু, তার মানে জোটটা করানো হয়েছে কোনো ইঙ্গিতে, প্রজেক্টের অংশ হিসাবে, আজকে ভাঙছে প্রজেক্টের অংশ হিসাবে। তাহলে আমরা কি এরকম করতে করতে নির্বাচনে কি প্রজেক্টের অংশ হবে? আমরা চাই না। মানুষ, দেশের সাধারণ মানুষ চায় যে নির্বাচনটা একটু সুষ্ঠু নির্বাচন হোক, 2008-এর মতো না, 2018-র মতো না, 2008-এর মতো নির্বাচন। জি, ধন্যবাদ। আহমেদ আজম খান, আপনি বলতে চাচ্ছিলেন এই আলোচনার শুরুতে, মানে যখন আমরা শুরু করেছিলাম এই আলোচনা, যে নির্বাচন প্রসঙ্গে বিএনপির দাবি, আন্দোলন এবং প্রতিষ্ঠানগুলোর কথা বলছিলেন, যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্যান্য। দেখুন, তার আগে আমি সৌরভ ভাইয়ের আলোচনা একটু অ্যাড্রেস করতে চাই। আমার খুব ভীষণ ভালো লেগেছে, খুব মনোযোগ দিয়ে শুনেছি। সৌরভ ভাই বলেছেন রাজনীতি কোথায়, আর মাত্র 8-9 মাস পরে আরেকটি দ্বাদশ, আরো কম হতে পারে, 7 মাসও হতে পারে, 7 মাসও হতে পারে, এই সময়ের মধ্যেই দ্বাদশ নির্বাচনটি হবার কথা। কিন্তু রাজনীতি কোথায়? আমি এই যে পুরো রমজান মাস দেখেছি, রমজান মাসে ইফতার মাহফিলে, একটা ইফতার মাহফিলও পুলিশি বাধা ছাড়া ইফতার মাহফিল করতে পারিনি। আর রমজানের পরে, ঈদের পরে, ঈদ পুনর্মিলনী বলেন, আর আমার এলাকায় কয়েকজন নেতা ইন্তেকাল করেছেন অতি সম্প্রতি, তাদের স্মরণ সভা পর্যন্ত করতে পারছি না। তো এই যে অবস্থাটা, রাজনীতি কোথায়? নির্বাচন, এই যে আওয়ামী লীগ বলে যে সাংবিধানিকভাবে নির্বাচন হবে, এগুলো সংবিধানের কোথায়? যে আমি ইফতার মাহফিল করতে পারবো না, সহকর্মীর মৃত্যুতে স্মরণ সভা করতে পারবো না, তাহলে শুধু সংবিধান কি মুখে এবং নিজেদের ব্যবহারে? এই যে সংবিধানের নামে এখন নির্বাচন কমিশন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হয়েছে, নির্বাচন কমিশনের ভূমিকা কতটুকু স্বাধীন? দুর্নীতি দমন কমিশনের ভূমিকা কতটুকু স্বাধীন? পাবলিক সার্ভিস কমিশনের ভূমিকা কতটুকু স্বাধীন? বিচার বিভাগের ভূমিকা কতটুকু স্বাধীন? ব্যাংকের অবস্থা কি? ব্যাংকগুলো লুট হয়ে যাচ্ছে, তারা কতটুকু নিজেদেরকে ধরে রাখতে পারছে, তারা কতটুকু স্বাধীন? অর্থাৎ প্রত্যেকটা ব্যবস্থা এমন ভঙ্গুর হয়ে যাচ্ছে কেন? এই স্বাধীনতার 52 বছর পার করবার পরেও বা 52 বছরে দাঁড়িয়েও আমরা সেই জায়গাটাই অ্যাড্রেস করতে চাই যে সেখানে একটা মাত্র কারণ সবচেয়ে বেশি, অনেক কারণের মধ্যে একটা কারণ সবচেয়ে বেশি, সেটা হলো জবাবদিহিতার অভাব। এই জবাবদিহিতার অভাবের কারণ কি? কারণ রাষ্ট্রের মালিক যে জনগণ, তাদের কাছে যেতে হয় না, তাদের কাছে ভোট চাওয়ার প্রয়োজন হয় না। আর সেজন্যেই এই যে আমার সম্মানিত আলোচক বাবু অসীম কুমার উকিল বললেন, যে মান্না ভাইয়ের কথা বললেন, ভিপি নূরকে একেবারে এই শিশু বললেন, এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাদের
যার যেটুকু অবদান অস্বীকার করা যাবে না। সকলকে নিয়ে যে বললে যে আদর্শের যুগ না, আসলেই তো আদর্শিক যুগ না, সকলেই যার যার মতো যুগপৎ আন্দোলনই করছে। বাট প্রত্যেকে ওই যে আমরা বলি না যে মুক্তিযুদ্ধের সময় যে মা বা বোনটি একজন মুক্তিযোদ্ধাকে এক গ্লাস পিপাসার্ত মুক্তিযোদ্ধাকে এক গ্লাস পানি খাইয়েছেন, তারও অবদান আছে। ঠিক তেমনি এখানে মাহমুদুর রহমান মান্না, ভিপি নূর বা আরো ছোট ছোট দলগুলো যারাই এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নিচ্ছে, আমি প্রত্যেককে ক্রেডিট দিতে চাই যে হ্যাঁ, তারা জাতির জন্য অবদান রাখছে। কাজেই আগামী নির্বাচনটা অত্যন্ত জাতির জন্য গুরুত্বপূর্ণ, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা নতুন করে এই দেশটাকে পুনর্গঠনের স্বপ্ন দেখতে পারি। আর নইলে যে অবস্থায় আমরা গিয়ে দাঁড়িয়েছি, সেই অবস্থার থেকে একটা বিপজ্জনক অবস্থার দিকে দেশটা যাচ্ছে বলে আমি মনে করি। এবং সেই বিপজ্জনক অবস্থায় যাতে না যায় সে কথাটাই কিন্তু সোহরাব ভাই বলেছেন যে রাজনীতি কোথায়, প্রজেক্ট কি। তাহলে ওই নির্বাচন, যেমন আমরা দেখছি যে নির্বাচনের আগে, সংক্ষিপ্ত করে বলে ফেলি, নির্বাচনের আগে আমরা দেখছি যে এই চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর বাণিজ্যিক ব্যবহারের জন্য ভারতকে দিয়ে দেওয়া হলো। আমরা দেখলাম যে গভীর সমুদ্র বন্দরে 15টি ব্লক আমেরিকাকে দেওয়ার মোটামুটি আলাপ আলোচনা চিন্তা ভাবনা চূড়ান্ত হয়ে গেছে। অগভীরে 2টি ব্লক ভারতকে দেওয়ার জন্য চূড়ান্ত হয়ে গেছে। তাহলে এই শেষ পর্যায়ে যখন সংসদ একটি রাবার স্ট্যাম্প, যখন জনগণের কোনো সংসদ নেই, সেই মুহূর্তে কোনো আলাপ আলোচনা ছাড়া, কোনো রকমের জাতিকে জানানো ছাড়া এই যে কাজগুলো, এগুলো কি ইলেকশন সেটেলমেন্ট? এই যে মাতার বাড়ি ভারতের সাথে এবং জাপানের সাথে, এখানে বাংলাদেশের স্বার্থ কতটুকু, ভারতের স্বার্থ কতটুকু, জাপানের স্বার্থ কতটুকু? এই যে আমরা ঋণগুলো নিচ্ছি, এই 100 বিলিয়নের উপরে আমাদের ঋণ চলে যাচ্ছে, কিন্তু এই মাতার বাড়িতে আমরা কতটুকু আমাদের স্বার্থ উদ্ধার করতে পারবো, আমাদের লাভ কতটুকু, এগুলো কতটুকু আমরা আলোচনা করেছি আমাদের বিশেষজ্ঞ লেভেলে, আমাদের পার্লামেন্ট তো নেই। তা কাজেই এগুলো কি শুধুই ইলেকশন সেটেলমেন্টের জন্য এগুলো করা হচ্ছে? এগুলো রাজনীতির জন্য ভয়াবহ। তাই আমি ওনার কথাটাকে অত্যন্ত গুরুত্ব দিতে চাই। রাজনীতি কোথায়? রাজনীতি যদি থাকতো তাহলে কিন্তু এই জিনিসগুলো আসতো না। এগুলোকে আমাদের প্রত্যেকটা নাগরিক এই বিষয়গুলো নিয়ে শঙ্কিত। আমি ব্যক্তিগতভাবে যেমনি শঙ্কিত, রাজনৈতিকভাবেও তেমনি শঙ্কিত। কাজেই আমাদের প্রত্যেকেরই রাজনীতি নিয়ে চিন্তা করা উচিত, দেশটাকে নিয়ে চিন্তা করা উচিত, আগামী সংসদ নির্বাচনকে নিয়ে চিন্তা করা উচিত, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন যাতে আমরা আদায় করতে পারি। জি, ধন্যবাদ অসীম কুমার উকিল। আগামী নির্বাচন সম্পর্কে আসলে কোনো ধরনের কি স্পষ্ট কোনো ধারণা পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত? এই যে নির্বাচনের পরিবেশ পজিটিভলি চেঞ্জ হচ্ছে তো ক্রমশ। 5টা সিটি কর্পোরেশনের নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে প্রথম হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন। সেখানে তো বিভিন্ন দলের প্রার্থী তো আছে, এটা একটা মেরুকরণের আভাস। সিলেটেরটা দেখেন, বরিশালেরটা দেখেন, সবগুলি দেখেন, এটা সকল দলের অংশগ্রহণের দিকে যাচ্ছে। এটা শুধু তো সিটি কর্পোরেশন নির্বাচনে কেবলমাত্র স্থানীয় সরকার নির্বাচন হিসেবে দেখলে তো রাজনৈতিকভাবে মূল্যায়ন করে অগ্রসর হওয়া কঠিন। এটা সিটি কর্পোরেশন নির্বাচন, মেয়র নির্বাচন, যেটা অতীব গুরুত্বপূর্ণ। এটা স্থানীয় সরকার নিঃসন্দেহে, কিন্তু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা মেরুকরণগুলি হচ্ছে, উনি অনেকগুলি আন্তর্জাতিক প্রেক্ষাপটের বিষয় তুলে এনেছেন, খুব স্বাভাবিক। মানে এটার সাথে যদি একেবারেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও লন্ডনে আছে নাকি, এই যে সফরটা আর কি, জাপান সফর, আমেরিকান সফর এবং লন্ডন সফর আর কি, এই বিষয়টাও যদি যোগ করতো তাহলে আলোচনাটা আরও সমৃদ্ধ হতো। কাউন্টার আলোচনা করার ক্ষেত্রে শুধু সমালোচনার জন্য দুটো টার্মকে নিয়ে আসবো, এটার পক্ষেও অনেক যুক্তি আমরা দাঁড় করাইতে পারি। আমি বলছি যে আলোচনাটা করার সময় একেবারেই মানে করা হয় আর কি, এক চোখের দৃষ্টিভঙ্গিতে করা হয় আর কি। সর্বশেষ যেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আর কি, যে তিস্তার পানি দেবেন, এটা তো মানে বাংলাদেশের রাজনীতির জন্য, আমাদের দেশের ভবিষ্যতের জন্য অনেক বড় ঘোষণা।
এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। আর বাইরে যে আলোচনাগুলি করছে এটি সবসময় বলে আসছে আর কি, এটা ভারত প্রীতির ভয় আর কি, ভারত জোজুর ভয়, এটা দিয়ে দিল ভারতকে, এটা দিয়ে দিল রাশিয়াকে, এই কথাগুলি সবসময় তারা বলছে। এটা বলতে থাকবে, এটা বিএনপির পলিটিক্সের পার্ট আর কি। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে মসজিদ থেকে উদ্দিনে শোনা যাবে শান্তি চুক্তি করিয়া ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত, ফেনী পর্যন্ত ভারতের অংশ বানিয়ে দিয়েছে। এগুলি বলবে ভবিষ্যতে, যদিও মানুষ এখন আর এই কথাগুলির প্রতি কোনো আস্থা রাখে বলে আমি মনে করি না। এখানে আমাদের বন্ধু সাংবাদিক কবি সোহরাব হাসান নাকি, এটা ৮৬ নির্বাচন আওয়ামী লীগের বড় ভুল ছিল বলেছে নাকি, এটা ওনার মূল্যায়ন। আমি শুধু বলবো যে ৮৬ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার মধ্য দিয়েই আর কি ৯০ এরশাদের পতনটাকে নিশ্চিত করা সম্ভব হয়েছিল। ৮৬ নির্বাচনের সামগ্রিক পরিস্থিতির মধ্যে দিয়েই ৮৮, ৮৯, ৯০ পর্যন্ত গিয়ে আমরা একটা জায়গায় তৈরি হয়েছিল। এটাও মানে একটা উল্লেখযোগ্য দিক। ৮৬ নির্বাচন করে এরশাদকে জায়েজ করা হয়েছে না, এরশাদকে প্রজেক্ট করা হয়েছে যে সে একজন সামরিক শাসক, সে কী কী করতে পারে, সেই জায়গাটাকে আমরা প্রজেক্ট করতে পেরেছিলাম। আমি বিশ্বাস করি অবশ্যই যেটা সোহরাব ভাই বলছেন বা আজম ভাইও বলছেন আর কি, যে বছর শেষে নির্বাচন হবে, সেই নির্বাচনগুলি নিয়ে কথা বলা দরকার। আমি সে জায়গাটা বলছিলাম যে পরিবেশ পরিস্থিতি ক্রমশ পাল্টাচ্ছে নির্বাচনের পক্ষে, এবং আমি বিশ্বাস করি সকল দলের অংশগ্রহণেই একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। সেই দিকেই দেশটা অগ্রসর হচ্ছে। কিভাবে কি হবে এখন এই যে সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে, কিভাবে কি হবে সেটা চিন্তা করে কিন্তু তফসিল ঘোষণা হয় নাই। তফসিল ঘোষণার পর জায়গাগুলো তৈরি হচ্ছে। আমি এটাও বিশ্বাস করি, এই কথাগুলি বলছিলাম যে নুরু বা কিবরিয়া, রাজা কিবরিয়ারা জুনিয়র আর কি, মানে জুনিয়র কি, ওদের যে রাজনীতির যে চেহারাটা আমাদের সামনে আর কি, সেটা বাংলাদেশের রাজনীতির অঙ্গনে শিশু রাজনীতিবিদের চেহারা মাত্র, একেবারে শিশু রাজনীতিবিদ। আমি সেইটাই বলতেছিলাম যে অনেক পুরখা মানুষজন অনেক চড়াই উত্তর পার হইয়া আজকের এই জায়গায় আমরা যারা বাংলাদেশে দাঁড়িয়ে আছি, তারা অনেক কিছু দেখেছি, দেখার থেকে শিখেছে, অগ্রসর হওয়ারও চেষ্টা করেছি আর কি। সেই ক্ষেত্রে আমরা অগ্রসর হব। নির্বাচন প্রক্রিয়াটাকে আমরা সবাই মিলে আরও সুন্দরভাবে করতে চাই। যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র বেদান্ত প্যাটেল যেটা বলেছিল আর কি, যে বাংলাদেশে নির্বাচন কি প্রক্রিয়া হবে এটা তাদের বিষয় না আর কি। হ্যাঁ, আমরা মনে করি যে নির্বাচনে যেন সবাই অংশগ্রহণ করে, অংশগ্রহণমূলক একটি নির্বাচন হোক, সেটাই প্রত্যাশিত। সেই প্রত্যাশার জায়গা তো আমরা সকলে মিলেই করছি, এবং বিশ্বাস করি যে আগামী নির্বাচনে সকল দলই অংশগ্রহণ করবে, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে। সেই নির্বাচন প্রক্রিয়াকে আরও কীভাবে সহজ করা যায়, আরও কীভাবে পার্টিসিপেটরি করা যায়, আরও কীভাবে অ্যাকসেপ্টেবল করা যায়, সেগুলি নিয়ে কাজ চলছে, কথা হচ্ছে, মিছিল মিটিং হচ্ছে, আন্দোলন লড়াই সংগ্রাম হচ্ছে। কিন্তু কবি সোহরাব হাসানের মাথায় তো আছে আগামী নির্বাচন, আহমদ আজম খানের মাথায় এটা আছে, আমার মাথায় তো এটাই আছে, আপনার মাথায় তো এটাও আছে। যার যার মতো করে আমরা নির্বাচনটাকে সকল দলের অংশগ্রহণের জন্য উন্মুক্ত করতে চাই, অংশগ্রহণমূলক একটি নির্বাচন করতে চাই। সেক্ষেত্রে যেটুকু বুঝে সেই বোঝার জায়গার থেকে কথাগুলি আমরা বলছি, কিন্তু আমি বিশ্বাস করি রাজপথ ঠিক করে দেবে কীভাবে নির্বাচনটা হবে। অনুষ্ঠানের শুরুতে সংবাদ শিরোনামে দেখছিলাম আইনমন্ত্রী বলেছেন জামায়াতের বিচারের জন্য আইন সংশোধন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে একটু আলোচনা শুরু করতে চাই আবারও অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনাকে দিয়ে। জামায়াতের অবস্থান কি বাংলাদেশের রাজনীতিতে এখন, সেটি নিয়ে এক ধরনের ধোঁয়াশা আমরা অনেকদিন ধরেই বুঝতে পারছি। রাজনৈতিক দল হিসেবে জামায়াত নির্বাচন কমিশনে নিবন্ধিত নয়, সে কারণে তারা নির্বাচন করতে পারবে না, সেটি একটি দিক। আবার তারা বিএনপির নেতৃত্বাধীন যে ২০ দলীয় জোট ছিল সেই জোটের অন্তর্ভুক্ত, কিন্তু সেখানে তাদেরকে দীর্ঘদিন ধরে তাদের উপস্থিতি দেখা যাচ্ছে না, ফলে কার্যত তারা সেখানে আছে কি নেই সেটিও আমরা জানি না। জামায়াতের নেতৃত্বে অনেক রদবদল হচ্ছে। এই অবস্থার মধ্যে আইনমন্ত্রীর এই বক্তব্য নতুন কি বার্তা বহন করে? দেখুন, প্রথম কথাই হলো, আপনি মাঝখানে বোধহয় একটু ইনফরমেশন গ্যাপ আছে আপনার। জামায়াত কিন্তু ঘোষণা দিয়ে ২০ দলীয় জোট ছেড়ে গেছেন, এবং আমরাও কিন্তু বলেছি যে এখন আর ২০ দলীয় জোট নেই। সেই ক্ষেত্রে আমি মিস করেছি। হ্যাঁ, মিস করেছেন, অসুবিধা নেই, এটা হইতেই পারে। তো কাজেই সেই ক্ষেত্রে এখন
আর কোনো জোট নেই, বিএনপির নেতৃত্বে কোনো জোট নেই, এখন সব যুগপৎ। তো সেই দিক থেকে আইনমন্ত্রীর যে বক্তব্য জামায়াতের বিচার করবার, সেটা জামায়াতের বিষয়, সরকারের বিষয়, এ নিয়ে আমি আমার জায়গা থেকে কোনো মন্তব্য করবার কোনো সুযোগ আমার আছে বলে আমি মনে করি না। কারণ যদি জোটে থাকতো তাইলে একটা কথা ছিল, এখন আগেই বলেছি যে না, এখন কিন্তু জোটে থাকলে তো আপনার এক ধরনের দায়বদ্ধতা, জোটের শরিক। এখন তো জোটে নেই, এখন তো আরো স্বাধীনভাবে বলতে পারার কথা। সেইটাই যে আমার এখানে এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই। এটা সরকারের বিষয়, এটা জামায়াতের বিষয়, এটা নিয়ে আমার বলার কিছু নেই। আমার যেটা বলার সেটা হলো, এই যে বাবু অসীম কুমার উকিল বললেন যে প্যাটেল বলেছেন, এই প্যাটেলের বক্তব্যের পরেও কিন্তু পররাষ্ট্রমন্ত্রী আবার দেখা করেছেন আন্ডার সেক্রেটারির সাথে, পররাষ্ট্রমন্ত্রী না, পররাষ্ট্র সচিব, তখনও কিন্তু আবার বলে দিয়েছেন যে আমরা বাংলাদেশে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা কিন্তু এই যে সরকারের বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ, এই যে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যে ব্লিংকেনকে বলে এসছি যে আপনার কাছে অনুরোধ বিএনপি যেন নির্বাচনে আসে সেই ব্যবস্থা করুন, এই যে ভারতকে বলে এসছি শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখুন, এই যে বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ, আমরা কিন্তু ওর মধ্যে নেই। আমাদের আন্দোলন এবং উন্নয়ন সহযোগী বন্ধুদের কাছে আমাদের একটাই বক্তব্য যে আমরা আপনাদের কাছে কোনো সহযোগিতা চাই না, একটাই শুধু সহযোগিতা, যে বাংলাদেশের জন্য অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়। এটা দেশের মানুষের চাওয়া, এটা আমাদের স্বাধীনতার চাওয়া। এক ব্যক্তি এক ভোট, এই স্লোগানে আমরা স্বাধীনতা পেয়েছি বা স্বাধীনতার জন্য লড়াই করেছি, যুদ্ধ করেছি। আমাদের বক্তব্য কিন্তু এই একটাই, সেদিক থেকে আমরা কিন্তু পেছনে যাইনি। বাট সরকার নানা জায়গায় কিন্তু ইলেকশন সেটেলমেন্ট করছে, যেমন এই যে ইন্দো প্যাসিফিক আর কি আপনার কি যে পলিসিটা গভর্নমেন্ট যেটা নিলেন, এই আইপিএস একেবারে সরকারের বিদেশ সফরের ইমিডিয়েট আগে, এটাও এক ধরনের ইয়েকে খুশি করবার জন্য, ভারত, জাপান, আমেরিকাকে খুশি করবার জন্য এই এক ধরনের ইলেকশন সেটেলমেন্টের মতো আর কি। এই যে জিনিসগুলো, এই যে আরেকটা কথা শুনলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিস্তার পানি দেবেন। আমরা কিন্তু গত 15 বছর যাবৎ এগুলো শুনছি না। এখন সামনে দ্বাদশ নির্বাচন, এই মাত্র কয়েক মাস পরে, এখন এই মূলাগুলো আমরা ঝোলাতে দেখছি সরকারকে। আমাদের কথা হলো যে একটি নির্বাচিত সরকার আসবে জনগণের ভোটে, সেই নির্বাচিত সরকার এবং নির্বাচিত সংসদ এই বিষয়গুলো দেখবেন। কারণ 15 বছরের বিষয়গুলো অমীমাংসিত। এখন এই সরকারের শেষ সময়ে যেন তেনভাবে নির্বাচনী সেটেলমেন্টের জন্য এই বিষয়গুলো সরকার যেন তেনভাবে সেটেল করবেন, আমরা সেটা চাই না, বাংলাদেশের মানুষ সেটা চায় না। আমরা চাই যে সামনে একটাই লক্ষ্য, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন, সেই লক্ষ্যেই আমাদের থাকা উচিত এবং আমরা সেই লক্ষ্যেই আছি, আমরা অন্য কোনো লক্ষ্যে নেই। জনগণ আমাদের। ধন্যবাদ আপনাকে অসীম কুমার উকিল। আপনার এই জামায়াতে ইসলাম বাংলাদেশের ব্যাপারে তো আমাদের বক্তব্য সবসময় সুস্পষ্ট। এটা এই রাজনৈতিক দলটির বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। আমরাও আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, ধর্ম নিয়ে রাজনীতি করার বিপক্ষে। আমরা বলেই আসছি যে ধর্ম যার যার রাষ্ট্রটা সবার, সেই বিবেচনায় আমরা সবাই মিলে অগ্রসর হচ্ছি। আমরা মনে করি যে এটাই বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা জন্ম দিয়েছিলাম 30 লক্ষ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে। সমস্যা হয়েছে যে যাদের হাত ধরে বাংলাদেশে জামায়াত ইসলাম রাজনীতি করেছে তারা হলো এই বিএনপি। এবং আমার বিএনপির আলোচক স্পষ্ট ভাষায় কী কথাটা বলছেন যে এই ব্যাপারে উনি এখন কোনো কথা বলবেন না। অর্থাৎ আমি যে জায়গাটায় বলছিলাম আগে, যে এরা যে দলগুলি ভাগ হয়েছে না, ভাগটা হয়েছে সামনে নির্বাচনকে সামনে রেখে, নির্বাচনী ভাগ, সেখানে দর কষাকষি, আসন ভাগাভাগি, সেটা ভিন্ন ভিন্ন টেবিলে বসে দর কষাকষি, আসন ভাগাভাগি করে এসে তারা এক টেবিলে সমবেত হবে, এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে যাচ্ছে। এবং বিএনপি তার রিজার্ভ ভোট জামায়াতে ইসলামকে সাথে নিয়ে চলবে। গত নির্বাচনেও
মানে যে ঐক্যটা হয়েছিল, ডক্টর কামাল হোসেন, মোহাম্মদ মান্না, কাদের সিদ্দিকী, মির্জা ফখরুল এক মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখলো। বক্তব্য দিয়ে যখন নামে তখন দেখে পিছনে মঞ্চের নিচে দাঁড়ানো জামায়াতে ইসলামী বাংলাদেশ, যেখান থেকে সংকট তৈরি হয়েছিল, সেখান থেকে সংকট তৈরি হওয়ার পরেও 20টি আসন দিয়েছিল যারা ধানের শীষ দিয়ে নির্বাচন করেছিল, কিন্তু জামায়াতে ইসলামী বাংলাদেশে রাখি। ধর্মটা আসলে রাজনীতির সাথে সাংঘর্ষিক। আমার গণতান্ত্রিক উত্তরণের পথে ধর্ম প্রতিবন্ধকতা সৃষ্টি করে। মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা-বোনের সর্বোচ্চ ত্যাগের উপর দাঁড়িয়ে এটি মীমাংসিত সত্য। ধর্ম নিয়ে রাজনীতিটা করা চলে না। আমরা সবাই মিলে গণতান্ত্রিক যে জায়গাটুকু সেইটুকু নিয়ে এগিয়ে যাব। আমাদের আজম খান বলতেছিলেন, আজম ভাই, যে আমরা দৌড়ঝাঁপ পারছি আর কি। আসলে নির্বাচনের মাঠে দৌড়ঝাঁপ তো পারতেই হবে। ঘরে বসে থেকে তো নির্বাচনের বিতরণে পার হওয়া কঠিন। এক একজন এক এক দৃষ্টিভঙ্গি থেকে দৌড়ঝাঁপ পারতেছে। দৌড়ঝাঁপটা কিন্তু অন্যায় কিছু না। আমি গ্রামে যাচ্ছি, মানুষের বাড়িতে বাড়িতে দৌড়দৌড়ি করছি, আবার ঢাকা শহরে এসে বিভিন্ন জায়গায় যাচ্ছি, দেশের বাইরে যাচ্ছি, সবাই সবার মতো করে যাচ্ছে, যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু সিদ্ধান্তটা চূড়ান্তভাবে সবসময় দেশের মানুষ নেয়। বিদেশিদের হস্তক্ষেপ, বিদেশিদের অন্তর্ভুক্তি, বিদেশিদের দৌড়ঝাঁপ কোনো সলিউশন গত 50 বছরের নির্বাচনের ইতিহাসে বাংলাদেশে এনে দেয়নি। আবার কোনো জিনিস থেকে থাকেনি, দেশের মানুষই সবাই মিলে মিশে একটা সিদ্ধান্ত পড়ছে। এবারেও দেশের মানুষ সবাই মিলেই আগামী নির্বাচনে যাবে। সকল দলের অংশগ্রহণে সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে। সংবিধান সম্মত উপায়ে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অনেক ধন্যবাদ। আমরা শেষ করতে চাই সোহরাব হাসান আপনাকে দিয়ে। না, জামাত ইসলামের বিষয়ে আইনমন্ত্রী যে কথা বলছেন, এটা কিন্তু জনগণের অনেক দিনের দাবি। আওয়ামী লীগ সহ অনেক দল, বিশেষ করে বামপন্থী দল, নাগরিক সমাজ পক্ষ থেকে, যে যারা যুদ্ধাপরাধের সাথে জড়িত যে দল, সেই দলের রাজনীতি করা কতটা যৌক্তিক, এবং নির্বাচন কমিশনে তার নিবন্ধন বাতিল হয়েছে। আদালত তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারকে বলেছে। এতদিনে হলো না কেন, একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন, একটা হচ্ছে যুদ্ধাপরাধীদের দল হিসাবে তার রাজনীতি নিষিদ্ধ করা। আর একটা হচ্ছে যেটা বন্ধু অসীম কুমার উকিল বললেন, ধর্মীয় রাজনীতি। বাংলাদেশের প্রথম সংবিধানে যেটি ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ ছিল, সেটি পরবর্তীকালে 15ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেটি পুনরুজ্জীবিত করা হয়েছে। আওয়ামী লীগ আজকে জাতীয় সংসদে কিন্তু 2/3-এরও অনেক বেশি তাদের আসন। তারা এই পুরোপুরিভাবে কেন আদি সংবিধানে যেতে পারছে না, এটা একটি প্রশ্ন থেকে যায়। জামাত ইসলাম ধর্মীয় রাজনীতি হিসাবে যদি নিষিদ্ধ করা হয়, যে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক থাকবে না, তাহলে আরও ধর্মের নামে যেসব রাজনৈতিক দল আছে, রাজনীতি করে, তাদের সম্পর্কেও কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। না হলে কিন্তু সেটা সাংঘর্ষিক হবে, বৈষম্য হবে। আরেকটি বিষয়, যে যুদ্ধাপরাধী দল হিসেবে যারা যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিল, তাদের অনেকের বিচার হয়েছে, অনেকের বিচার হয়নি। কিন্তু তারা অন্য এই জামাত ইসলামের নামে যদি কোনো দল নিষিদ্ধ হয়ে যায়, এই দলের অনুসারীরা তো অন্য নাম নিয়ে করবে। এবং ইতিমধ্যে এবি পার্টি নামে একটি দল নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদনও করেছে, যারা প্রাক্তন জামাত হিসেবে পরিচিত। এমনকি জামাতের একজন ডাকসাইটের নেতা ছিলেন আইনজীবী প্রখ্যাত আব্দুর রাজ্জাক, ডক্টর রাজ্জাক ব্যারিস্টার, তিনি কিন্তু ঘোষণা করেছিলেন জামাতের নামে রাজনীতি করা ঠিক হবে না, নতুন নামে করার চিন্তা করেছেন। তিনি এখন বিদেশে। সার্বিকভাবে এই ক্ষেত্রে বিএনপির অবস্থানও পরিষ্কার নয়, আওয়ামী লীগের অবস্থানও পুরোপুরি পরিষ্কার নয়। বিএনপি এক ধরনের জামাতকে বৈধতা দিয়েছে, এটা স্বীকার করতেই হবে। 75-এর পরে পরবর্তীকালে তারা জোটবদ্ধ সরকার করেছে। কিন্তু আওয়ামী লীগও অনেক সময় কিন্তু জামাতের সহযোগিতা নেয়, এবং এখন আওয়ামী লীগের মধ্য থেকে কিন্তু দীর্ঘদিন ধরে বা গত কয়েক বছর ধরে যে বিএনপি জামাতের লোক ঢুকে গেছে। কি করে বিএনপি বাদ দিলাম, জামাতের লোক আওয়ামী লীগে ঢুকে এবং অনুপ্রবেশকারী সব অঘটন ঘটাচ্ছে, সব সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে, দুর্নীতি তারা করছে, অর্থ পাচার তারা করছে। তারা আওয়ামী লীগ দল ঢুকলো কি করে? ঢুকে আবার তারা এই যে পদ নিয়েছে, এবং যারা বঞ্চিত হয়েছে তারা কিন্তু এটা প্রকাশ্যে বলেছে। এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনেকবার উষ্মা প্রকাশ করেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন এই অনুপ্রবেশ নিয়ে। কিন্তু তারপর অনুপ্রবেশ হচ্ছে। শেষ করতে হবে। যে বিষয়টি হচ্ছে যে এখানে আওয়ামী লীগকে পরিষ্কার হতে হবে।
আওয়ামী লীগ যদি ধর্মনিরপেক্ষ দল হয়, সেকুলার দল হয়, তাহলে তার যে জোটকেও কিন্তু সেকুলার হতে হবে। কিন্তু আওয়ামী লীগ ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সঙ্গে জোট করবে, আবার ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেবে, বিরুদ্ধে কথা বলবে, সেটা কিন্তু মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে না। জি, অনেক ধন্যবাদ আপনাকে, আপনাকে এবং অন্য আলোচক অসীম কুমার উকিল এবং অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনাদের দুজনকে ধন্যবাদ। এবং প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। এবং বিদায় নেবার আগে বলে রাখি যে এই অনুষ্ঠানটি এটিএন বাংলার ইউটিউব চ্যানেল এটিএন বাংলা টক শোতে গেলে পুরো অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন। দেখা হবে আবার আগামীকাল। সবাই ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।